তিনবার টানা হাঁচি দিয়ে ক্লান্ত হয়ে মাথাটা নামিয়ে ফেলল। নাকের ভেতর কিরকির করে উঠতেই সে হঠাৎ আহাদের বাহুতে নাক ঘষে পরিষ্কার করে নিল। এক মুহূর্ত তাকিয়ে রইল তার দিকে। এই মেয়েটা এমন অসুস্থ হয়ে পড়লে তো সে পাগলই হয়ে যাবে। এখানে বসো। কড়া গলায় বললেও সেই কণ্ঠে অস্থিরতার কাঁপন। সে রিধিকে ধরে সোফায় বসিয়ে দিল। অতঃপর হল ঘরের প্রতিটি লাইট জ্বালিয়ে দিল। অন্ধকার ভেদ করে ঘরটা একদম জীবন্ত হয়ে উঠল। কিন্তু বাড়ির ভেতরে কোনো সাড়া নেই। চারদিক শুধু গভীর রাতের ঘুম। রিধি চারিদিকে তাকালো। এত বড় বাড়ি, এত মানুষ, কারোর দেখা নেই। তার মাথা ঘুরছে, চোখ জ্বালা করছে, ঠান্ডা আর জ্বর মিলেমিশে শরীর গরম হয়ে উঠেছে। কিন্তু তখন আহাদের ভেতরে আগুন জ্বলছে। সে বাড়ির সবাইকে ডাকবে, সবাই এসে তার বউকে দেখবে, সেবা করবে, এটাই যেন তার মাথায় গেঁথে গেছে। কিন্তু কাউকে না দেখে হাত গলা উঁচিয়ে ডাকলো, আম্মা, আম্মা, চাচি আম্মা, চাচু, ঋতু, বানি খালা। প্রাসাদের মতো বিশাল এই বাড়িতে তার কণ্ঠে যেন দেয়ালকে ঠেকে ফিরে আসছে। তার ডাক কারোর কানে কানিশ পর্যন্ত পৌঁছালো না। সবাই ঘুমে অচেতন। উটকো ডাক শোনেই না। সে আরও কয়েকবার ডাকলো, কিন্তু ঘর নিস্তব্ধ। তো এবার আর সহ্য হলো না হাতে। তার চোখ লাল, চোয়াল শক্ত, গটমট করে সে রান্নাঘরে ঢুকে গেল। বের হলো একটা বড় স্টিলের থালা আর চামচ হাতে। পরের মুহূর্তে ছনছন ছনছন স্টিলের থালা আর চামচ দিয়ে এমন শব্দ করে উঠল যেন বাড়ির মাঝখানে যুদ্ধের ঢোল বাজছে। পুরো হল ঘর কেঁপে উঠল। ঘরের দেয়ালগুলোতেও শব্দ গুম গুম করে বাজতে লাগলো। হঠাৎ করে ঘুমন্ত বাড়ির সকলেই চমকে উঠে রুম থেকে ছুটতে লাগলো একে একে। সবাই জড়ো হলো। ঘুমো ঘুমো চোখে দেখলো আহাত হাতে থালা চামচ নিয়ে দাঁড়িয়ে আছে, চোখ রাগে লাল। সামনে সোফায় চাদরে মুড়িয়ে বসে আছে রিধি। কি হয়েছেটা কি? বাড়িতে ডাকাত পড়েছে নাকি? এমন হট্টগোল করছো কেন? হাত রাজার চোয়াল শক্ত করে দাঁড়িয়েছে। আশফাক মীর এবার দুধে দুধে সোফায় বসলেন। পেছনে শরীরটা হেলিয়ে দিয়ে হাই তুতে তুতে গভীর গলায় বললেন, ডাকাত আসলো তোমার ছেলের মতো এমন হরতাল করতো না ভাইজান। ডাকাতরা ডাকাতি করে চুপচাপ চলে যেত, আমরা অত্যন্ত শান্তিতে ঘুমাতে তো পারতাম। আহাত রাজার রাগে আরো কয়েক গুণ বেরিয়ে গেল চাচার কথায়। তার বউ অসুস্থ, তারা শান্তির ঘুমের কথা বলছে। হাতে থাকা থালাটা ছুঁড়ে মারতে ছন ছন শব্দ হলো। রাগান্বিত গলায় বলল, এতদিন পর বউ নিয়ে ফিরেছি, কোথায় আমার বউয়ের সেবা যত্ন করবে তা না করে এক একজন ভেটকি মাছের মতো ভেকাইয়া ঘুমায় আছে। আশফাক মীর ঠোঁট বাঁকিয়ে বললেন, কই এতদিন? মাত্র 4 দিন ছিলে। আহাত রাজা দাঁতে দাঁত চেপে বলল, চাচু, এখন কথা বাড়াইও না, রিদির শরীর ভালো না। ঠিক তখনই রিধি আবারও 3বার টানা হাঁচি দিল। আফরোজা শেখ ছুটে এসে রিধির পাশে বসলেন। তার মুখটা বিষণ্ণ লাগছে। তিনি উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, শরীর খারাপ? তিনি কপালে হাত দিলেন, গরম, বেশ গরম। রিধি নাক টেনে নিয়ে খুব নিচু গলায় বলল, আমি ঠিক আছি আন্টি, ঠিক। আন্টি? হাত এক ভ্রু তুলে তাকালো। আফরোজা শেখের মুখ গম্ভীর হয়ে গেল। নিজের ছেলের বউ তাকে আন্টি ডাকলো। এইটা তিনি গভীরভাবে মেনে নিতে পারলেন না। মুখ গোমরা করলেন, বলেন, নিজের ছেলের বউয়ের মুখ থেকে এখন আন্টি ডাক শুনতে হবে? আম্মা কি বলা যায় না? রিধির মুখ লাল হয়ে গেল, মাথা নিচু। লজ্জা যেন তাকে গিলেই ফেলেছে। স্বরে লাজুক খচখচানি, ঠিক আছে আন্টি, এরপর থেকে আম্মা ডাকবো। আপনাদের সে হতাশে মাথা নাড়লেন। এই মেয়ে আন্টি বলে বলছে কিনা আম্মা ডাকবে। এমন সময় আহিয়া ও সিঁড়ি বেয়ে নামছিল। তার পায়ের ব্যথা নাই বললেই চলে, তবু অভ্যাসটা রয়ে গেছে। সামান্য খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা। সিঁড়ির 2 ধাপ নামতে পেছন থেকে কারো ভারী পায়ের শব্দ, আর তারপরে সেই পরিচিত গলা। তোর পায়ের ব্যথা কমেনি? আহিয়া চমকে উঠে পেছন ফিরে তাকালো। সামনে দাঁড়িয়ে আদনান। ঠান্ডা আলোয় তার চোখ দুটো কেমন তীক্ষ্ণ লাগছে। সিঁড়ির রেলিংয়ে হাত রেখে আদনানের দাঁড়ানো চোখ কুচকে তাকিয়ে আছে তার দিকে। রাগ নয়, বিরক্তি নয়, বরং এক ধরনের খোঁচা মারা উদ্বেগ। আহিয়া হকচকে সোজা হয়ে দাঁড়ালো। কয়েকবার চোখ পিটপিটিয়ে বলল, কমেছি। তাহলে এইভাবে হাঁটছিস কেন? আর নিচে আসা কি খুব জরুরি? আহিয়া নিচে হয়ে ফিসফিস স্বরে বলল, আসলে রিধি এসেছে তাই। আদনান ঠান্ডা মুখে তাকিয়ে রইল। অতঃপর আবারও সামান্য চিউচিয়ে বলল, কই,
আমি আসলে তো আমার জন্য কখনো এইভাবে নামতে দেখি নাই। আহিয়া একটু থমকালো, বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি, স্বরে অভিমান লুকানোর চেষ্টা। আপনি তো বাসাতেই থাকেন না? কিছু না। রেডি যখন তোর ভাইয়ের বউ, তাহলে এখন থেকে সেও বাসায় থাকবে। এত আয়োজন করে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামতে হবে না। কথা শুনে আহিয়া চোখ নামিয়ে নিল। আদনানের স্বরটা এমনভাবে আসে যেন তার প্রতিটি কথা আইন কথা কাটাকাটি করা যায় না। দুজনেই নীরবে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই হালিমা বেগম দেখলেন তারা দুজনেই সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে। কি নিয়ে যেন দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। হালিমা বেগম বলে উঠলেন, তোরা এখানে দাঁড়িয়ে কি ফুসুর ফাসুর করছিস? সবার চোখ সেদিকেই ঘুরে গেল। আহিয়া হালকা হাসির ভান করে তার হুড়ো করে বলল, না কিছু না। বলি সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে গেল নিচে। রিদিকে সোফায় বসে থাকতে দেখেই দৌড়ে গিয়ে পাশে বসলো। ঠান্ডা হাত দিয়ে জড়িয়ে ধরলো ওকে। রিধিও অনেকটা আরামই পেল। এতদিন পর কাছের মানুষ পেয়ে মন ভরে গেল। দূর থেকে আহাত দাঁড়িয়ে দুজনকে দেখছে। তার চোখে জ্বলে উঠছে রাগ নয়, আবেগে। রিধির ম্লান মুখ, শুকনো ঠোঁট, নাকটারা সবকিছু তার ভেতরটা মোচড় দিয়ে তুলছে। সে তাকে থাকতে না থাকতে আবারও হাঁচি দিতে দেখলো রিধিকে। হাত এবার রাগ সামলাতে না পেরে হালিমা বেগমের দিকে তাকে কঠিন গলায় বলল, চাচি আম্মা, রিদির জন্য গরম পানি আনো তো। আর খালা, ভিটামিন সি জাতীয় কিছু ফল আনেন এখনই, কুইক। তার নির্দেশ অনুযায়ী হালিমা বেগম আর বাণী খালা তড়িঘড়ি করে রান্নাঘরের দিকে চলে গেল। আদনান তখন একটু দূরে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছে, শান্ত নির্বিকার চোখে। আহাত এবার তাক করলো তাকেই। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিস? ডাক্তার হয়েছিস কি শো উপভোগ করার জন্য? রিদি অসুস্থ, দেখতে পাচ্ছিস না? ওকে ঔষধ লিখে দে। আদনান নড়েচড়ে দাঁড়ালো, স্বভাবসুলভ ভঙ্গিতে বলল, সামান্য ঠান্ডা জ্বর, নাপার হিস্টাসিন খেলেই ঠিক হয়ে যাবে, আলাদা ওষুধ লাগে না। আদের চোখ লাল, চোয়াল শক্ত করে গর্জে উঠল, কোন বালের ডাক্তার তুই? সামান্য ঠান্ডার ওষুধও দিতে পারিস না? কে বললো দিতে পারি না? আমি তো বলেছি। পারিস, কিন্তু দিবি না ইচ্ছা করে। অপেক্ষায় আছিস ও যেন আরো অসুস্থ হয়। ভাবছিস আমি কিছু বুঝি না? আদনান চোখ ঘুরিয়ে রিদির দিকে তাকালো। রিদি কিছুটা বিব্রত, আদনান কিছুটা লজ্জা পেল। সে এমনটা কেন করবে? সে তো ভালোর জন্যই বলেছে, কিন্তু তার উত্তেজিত ভাই তাকে ভুল বুঝছে। আদনান ঠোঁট চেপে বলল, আজব, আমি কেন চাইবো তোর বউ অসুস্থ হোক? আমি তো সত্য কথাই বলেছি। নাপার হিস্টাসিন খেলেই সেরে যাবে, আর না সারলে এরপর অ্যান্টিবায়োটিক দিতে হবে। আহাত করা হাসি দিয়ে বলল, হ্যাঁ, তোমার সত্যবাদীরা জানা আছে আমার। আফরোজা শেখ বিরক্তিতে চোখ বন্ধ করলেন। ছেলের আচরণ তাকে প্রতিবারই বিব্রত করে, কিন্তু তার চোখের সামনে অসুস্থ রিধিকে দেখে তার মায়া যেন বেরিয়ে গেল। তিনি রিধির মুখের সামনে ঝুঁকে তার চুলগুলো সরিয়ে দিলেন। স্নেহশীল হাতের ছোঁয়া পেয়ে রিধির চোখ ভিজে উঠল। এমন সময় হালিমা বেগম আর বাণী খালা গরম পানি, স্যুপ ও ফল নিয়ে এসে হাজির। পুরো ঘর তখন ব্যস্ত হয়ে উঠেছে রিধির যত্ন করার জন্য। রিধি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরা কারা? এরা কি সবসময় এমন এমন খেয়াল, এমন উদ্বেগ, এমন হট্টগোল সব তার জন্য? অথচ এই মানুষগুলোকে সে এখনো পুরোপুরি জানিও না। আর তারা কি না শেষ রাতে ওর দিকেও তাদের ঘুম হারাম করে তার যত্নমগ্ন? আফরোজা শেখ এবার ছেলের দিকে তাকিয়ে বললেন, ওকে হাসপাতালে না নিয়ে বাসায় কেন আনলে? আমাদের ফোন করলে আমরা আসতাম। মেয়েটার মুখটা কেমন শুকিয়ে গেছে দেখছো না? কি দরকার ছিল ওকে নিয়ে বন জঙ্গলে ঘুরে বেড়ানোর? বনে জঙ্গলে না আম্মা, হানিমুনে গেছিলাম। ঘর ভর্তি মানুষের সামনে আহাত রাজার মুখের এমন লাগামহীন কথা রিধি লাজুকতার ন্যায় নুইয়ে গেল। আহাত আহিয়া আর হাসি ধরে রাখতে পারল না। মুখ চিপে হেসে রিধির কানের কাছে ফিসফিস করল, এক হানিমুনে তোর এই দশা রিধি? রিধি লজ্জা আরো কুকড়ে গেল। চুপ কর, দুটো হাঁচি দিয়েছি শুধু। তোর ভাই তো তোলপাড় করে ফেলেছে। মনে হয়েছে মরেই যাচ্ছি আমি, আমার মান সম্মান সব শেষ। আমজাদ মির এবার রিধির দিকে তাকালো। মেয়েটা তখনও গুটিসুটি হয়ে বসে আছে।
আহিয়ার পাশে। সে একটু এগিয়ে এলেন, কপালে স্নেহের হাত রাখলেন, মৃদু স্বরে বললেন, নিজে যত্ন নিতে শেখো মেয়ে, এত অসাবধানী হলে হবে না। তোমার কিছু হলে এই বজ্জার ছেলে আমার মাথায় বসে নাচবে। রীতি লজ্জায় মাথা নিচু করে রইল, কিন্তু আহাদের চোখেও এক অদ্ভুত রাগ। নিজের বাবাকে নিজের প্রেয়সীর কাছে দেখে তার শরীর রাগে ঝলকে উঠল। কেন জানে তার সুদর্শন বাবাকে তার প্রেয়সীর আশেপাশে দেখলেও তার ঘা চলে যায়। ঈর্ষা হয় তার বাবা এই বয়সেও তার থেকে বেশি সুন্দর। নিজের প্রেয়সীর মুখে নিজেকে রেখে নিজের বাবার তারিফ দুবার শোনা হয়ে গেছে, এখন আবার তার বাবা সুযোগে আহ্লাদ দেখিয়ে সুনাম অর্জন করছে। দাঁত কিরমির করে সে চেঁচিয়ে উঠল, আম্মা, তোমার স্বামীকে সামলাও। সে এত জোরে চিৎকার করলো যে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। আমজাদ মীর একরাশ বিরক্ত হয়ে ছেলের দিকে তাকালেন, মনে মনে ভাবলেন, কি বেয়াদব ছেলে জন্ম দিয়েছি আমি, খালি বাপকে সন্দেহ করে। ঢাকার আসন 3 একসময় আইন রাজা মীরের অবিসংবাদিত সাম্রাজ্য ছিল। রাজনৈতিক দাবার পড়ে সে ছিল নিপুণ, চতুরঙ্গ, চালাক, ক্ষমতার গতি প্রকৃতি। তার হাতের ইশারায় দিক পরিবর্তন করত ছাত্র জীবন থেকে শুরু করে আমলাতন্ত্র, প্রশাসন, পেশাজীবী সংগঠন, প্রতিটি স্তরে তার আধিপত্য স্থায়ীভাবে রচিত ছিল। তার প্রজ্ঞা, কৌশল, দাপট সব মিলিয়ে তাকে জনতার কাছে রাজা উপাধি এনে দিয়েছিল। কিন্তু তার উত্তরসূরি 3 পুত্রের মধ্যে রাজনীতির আগুন সমানভাবে জ্বলেনি। বড় ছেলে সালমান মীর খুবই শান্ত স্বভাবের, নিবৃত্তচারী চরিত্রের, ক্ষমতার মঞ্চে তার বিন্দুমাত্র আসক্তি ছিল না। অথচ মধ্যম পুত্র আমজাদ মীর ছিল সম্পূর্ণ বিপরীত। ছাত্র রাজনীতির মাঠে তার উত্থান ছিল বজ্রপাত সদৃশ্য, সুদর্শন ও তেজস্বী যুবক হিসেবে সে দ্রুতই হয়ে ওঠে ছাত্র দলের সভাপতি। পরবর্তীতে তাকে জাতীয় পর্যায়ে উপদেষ্টা, এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে একচ্ছত্র অধিপতি হিসেবে দীর্ঘ 11 বছর দেখা যায়। কিন্তু কনিষ্ঠ পুত্র আশফাক মীর, সে ছিল রাজনীতির মাঠে অনভিজ্ঞ, অদক্ষ। আয়ন রাজার অসন্তোষ তাই তাকে কেন্দ্র করেই ঘনীভূত ছিল। এই 3 জনের বাইরে ছিল আহাদ রাজা মীর। একমাত্র আহাদকে তিনি নিজের প্রকৃত প্রতিচ্ছবি মনে করতেন। তার চোখের দৃষ্টিতে আহাদ ছিল রাজনৈতিক অগ্নিচিহ্ন, এমন তরুণ যার ভেতরে প্রবল দহন রয়েছে। ছোটবেলা থেকে তিনি আহাদকে কৌশলে, কঠোরতা, আদর্শে, দৃঢ়তায় গড়ে তুলেছেন, যেন এক ধাতব মনোবল সম্পন্ন উত্তরাধিকারী। সেখান থেকেই তিনি তাকে নিজের রাজা উপাধি দেন, আহাদ রাজা মীর, রাজনীতির রাজা হিসেবে স্বীকৃতি। 21 বছর বয়সে আহাদ রাজাকে তিনি পরীক্ষার আগুনে নিক্ষেপ করেন। বিভিন্ন দায়িত্ব, কঠিন পরিস্থিতি তার কাঁধে তুলে দিতেন, আর আহাদ প্রত্যেক পরীক্ষায় বিস্ময়কর সফলতা দেখিয়ে নিজের সামর্থ্য প্রমাণ করে। 26 বছর বয়সে সে ছাত্র সংগঠনের সর্বোচ্চ পদে বিজয়ী হয়। চারিদিকে ছড়িয়ে পড়ে তার খ্যাতি এবং আয়ন রাজার গর্ব। কিন্তু সেই গর্বের মূল স্তম্ভ সেই রাজনৈতিক মহাবট আয়ন রাজা মীর 2 বছর আগে হঠাৎই বিশ্বাসঘাতকতার শিকার হয়। একই মঞ্চে গুলিবিদ্ধ হয়ে পতিত হন আহাদের চোখের সামনে। আহাদের শুভ্র পাঞ্জাবি মুহূর্তেই রক্ত রঞ্জিত হয়ে ওঠে। সেই প্রাণপণ চেষ্টা করেছিল তাকে বাঁচানোর, কিন্তু মৃত্যু যার গন্তব্য ঠিক করেই দেয় তাকে আর আটকে রাখা যায় না। মৃত্যুর আগ মুহূর্ত তার দাদুর কাঁপা কাঁপা গলায় বলা সেই কথাগুলো আজও আগুনের মতো জ্বলে তার বুকের ভেতর। বিশ্বাসঘাতক, আমার সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে দাদু ভাই, ওদের ছাড়বে না, কাউকে ছাড়বে না। সেদিন আহাদ ছিল স্তব্ধ, অচল বরফের ন্যায় জমেছিল, কিন্তু আজ 2 বছর পর তার ভেতরে বরফ ভেঙে জেগে উঠেছিল দহন শিখা। আজ সে পেয়েছে সেই বিশ্বাসঘাতককে, তার দাদুর প্রাণনাশের মূল সূত্রধর, আয়ন রাজার ডান হাত হিসেবে পরিচিত মিজান নামের লোকটাকে। বহুদিন পলাতক থাকার পর অবশেষে তাকে আইন শক্তির প্রভাব খাটিয়ে টেনে আনে আহাদ রাজা। ডেমোঘরের 2য় কক্ষের অগ্নিকুণ্ডের উপর উল্টো করে ঝুলিয়ে মিজান নামের মধ্যবয়স্ক লোকটা। আগুনের কুণ্ডলি ভয়াবহভাবে তছনছ করে দিয়েছে চারপাশের বায়ু। পাশে দাঁড়িয়ে আছে আহাদের ত্রয়ী, শাহিন, নাদিম আর শাওন।
আহাদ রাজার চোখের সামনে অগ্নিশিখার মতোই জ্বলছে। তার শিরা উপশিরায় উত্তাল প্রতিশোধ। কোমর থেকে পিস্তল বের করা মাত্রই মিজানের চোখে ভয়ের ঘূর্ণিঝড় নামে। সে জানে আজ আর তার বেঁচে থাকার জন্য কোনো অজুহাতেই কাজ হবে না। তবুও মুখ দিয়ে গুঙিয়ে গুঙিয়ে কিছু একটা বলার চেষ্টা করলো। আহাদ নাদিমের দিকে ইশারা করলো। সে তার মুখের টেপ খুলতে সে হাঁপাতে হাঁপাতে আকুতি জানায়, আমাদের ছাইদা দেন, এবারের মতো ছাইদা দেন, আমার পান ভিক্ষা দেন। আমি তো আপনাদের সব সত্যিই বইলা দিছি, আমাদের মাইরেন না, ছাইদা দেন। আদের মুখের পেশি শক্ত হয়ে ওঠে। পিস্তল দিয়ে কপালে কয়েকবার ঘষে নিল। ছাঁচা ভয়হীন প্রশ্ন করে, ছেড়ে দিব? তোকে ছেড়ে দিব? মধ্যবয়সী মিজান ভয়ে ভয়ে মাথা নাড়ালো। আহাত বিকট শব্দ করে হৃদ কাঁপানো হাসি দিল। কি ভয়ানক হাসি তার! কে যে কারোরই শরীরে লোম দাঁড়িয়ে যেতে পারে সেই হাসির রেশ শুনলে। অতঃপর মুহূর্তেই চাহনি তীক্ষ্ণ করে হিমশীতল গলায় বলে উঠল, ঠিক আছে, এত করে যখন বলছিস তোকে ছেড়েই দেই। তোর জানের কি মায়া, আমারও মায়া হচ্ছে তোর জন্য। কি বলতো, আমার মনটা আবার হাওয়াই মিঠাইয়ের মতো অল্পতেই গলে যায়। উল্টো লটকে থাকা মিজান শুষ্ক ঢোক গিল। আহাদ রাজা কি সত্যি তাকে ছেড়ে দেবে? এত সহজে মেনে নিল কি করে? সে আয়ান রাজা মীরের সাথে গাদ্দারি করেছে, সেখানে আহাদ রাজা তার নাতি হয়ে তাকে কি ছেড়ে দিবে? সে তো ভালো করেই চিনে আহাদ রাজাকে। আবারও ঢোক গিল সে। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই আহাদ ইশারা করতেই নাদিম তার বাঁধন খুলে দিল। সাথে সাথে থপ করে পড়লো দহনকুণ্ডলীর ভিতর। একটা ভয়ঙ্কর আর্তনাদ ছড়িয়ে পড়লো ডেমো ঘরে। তবে তার সেই চিৎকার সাউন্ড প্রুফ দেয়ালে গিয়ে ধাক্কা লেগে আবারও নাদিম মাঝে মাঝে টেনে তোলে, আবার ছেড়ে দেয়। এভাবে মৃত্যুর এক বিকট অমানবিক খেলা শুরু হয়। ভীষণ ভয়ঙ্কর খেলা। আহাদ রাজা সচরাচর এমন নিষ্ঠুরতার নামে না, কিন্তু যখন এই খেলায় নামে তখন ভয়ঙ্করভাবে মেতে ওঠে। অবশেষে অর্ধ জ্ঞান অবস্থায় মিজানকে বরফের নেওয়া হয়। আহাদ রাজা পিস্তলটা থুতনিতে ঠেকিয়ে এক পা তুলে তার মুখের সামনে ঝুঁকে কিছুক্ষণ পর করলো তার দাদুর বিধ্বস্ত খুনিকে। তার জ্ঞান ফিরে আসতেই সে দেখে আহাদ রাজা তার মুখের সামনে দাঁড়িয়ে, চাহনি তীক্ষ্ণ ভয়ানক, কিন্তু তার চোখে আতঙ্ক। মুখ ফুটিয়ে কিছু একটা বলার চেষ্টা করলো, কিন্তু সে ব্যর্থ হলো। শেষ কথাটা আর তার বলা হলো না। সাথে সাথেই তার মুখের ভেতর পিস্তল ঢুকিয়ে পরপর দুইটা গুলি করে তার জীবন বাসনার পাশেই দাঁড়িয়ে তার নিষ্ঠুর খেলা উপভোগ করলো তার তিন ত্রয়ী। আহাদ আবারও নাকটা ঘষে নিয়ে শান্ত কণ্ঠে বলল, এটাকে লাল রঙের প্যাকেট করে তালুকদারের ঠিকানায় পাঠিয়ে দে। মৃত্যুর আগের ওর ওই ভীতু রূপটা আমি দেখতে চাই। নাদিম এক আঙুলের সাহায্যে কিঞ্চিত কপাল চুলকে নিল। ভাই, তাহলে তো তালুকদার আগের থেকে গা টাকা দিবে। ওর কাছে সরাসরি উপহারটা নিয়ে গেলে কেমন হয়? আহাদ ঠোঁট কামড়ে বলল, শাওন আইডিয়াটা মন্দ না। ঠিক আছে, তাহলে সেই ব্যবস্থাই কর। আর ওর চেলাটাকেও একইভাবে প্যাকেট কর। এতগুলো মানুষ যাব, একটা প্যাকেট নিয়ে গেলে মন্দ দেখায়। হাতা গুটাতে গুটাতে বলল, ঠিক আছে ভাই। শাহিন পাশ থেকে জিজ্ঞেস করলো, মাতব্বরের ব্যবস্থা কখন করবেন ভাই? ওই শালা তো বহুত ভার বাড়ছে। আহাদ রাজার দৃষ্টিতে তখন অগ্নিশিখা। সে কঠোর গলায় বলল, মাতব্বরের ব্যবস্থা পরে করব শাহিন। আগে তালুকদারকে ডেমোটা দেখাই। দাদুর প্রতিটা রক্তকণার মূল্য ওকে দিতে হবে। তার মুখোশের আড়ালের বিশ্বাসঘাতকতার প্রতিটি বিন্দুর হিসাব আমি আজই নেব এবং নিজের হাতে নেব। সোলেমান তালুকদার আয়ান রাজার চিরশত্রু। রাজনৈতিক প্রতিযোগিতায় তিনি বরাবর জঘন্য কলা কৌশল প্রয়োগ করে আয়ান রাজাকে হারাতে চেয়েছেন, কিন্তু পারেননি কখনো। শেষবার তিনি টাকার লোভে আর প্রাণের ভয় বিনিময়ে ক্রয় করেন মিজানকে। সেদিন মিজানের প্ররোচনায় আয়ান রাজা ভোট প্রচারের মঞ্চে যান, আর সেই সুযোগেই তালুকদার তার আজীবন প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দেয় রাজপথ থেকে। আজ রাজার মুখ থেকে যেন বালিশ করা শক্ত শালকাঠ অনমনীয় প্রবল কঠোরতায় টান টান। তার
চোয়ালের পেশিতে ক্রুদ্ধ শিরা থরথর করছে। কিছুক্ষণ আগে রক্তাক্ত প্রতিশোধের প্রথম অধ্যায় শেষ সে করেছে। ধাতব পিস্তলটি সে পুনরায় কোমরে গুজে নিল। দুই দিকে ঘাটা কড়মড় করে শব্দ বাঁকিয়ে যেন নিজের ভেতর উত্তাপ সামলে নিল। ঠিক তখনই ভারী দরজা খোলার শব্দ হলো। ভেতরে প্রবেশ করলেন আমজাদ মীর আর আশফাক মীর। দুজনের উপস্থিতি ঘরের পরিবেশকে আরও তীক্ষ্ণ, আরও হিংস্র করে তোল। আমজাদ মীর কঠোর দৃষ্টিতে ঘুরিয়ে চারিদিকে পর্যবেক্ষণ করে নিলেন। নিজের ছেলের দিকে চোখ পড়তে দেখলেন রক্তিম চোখ, শিরা ফুলে ওঠা বাহু, বুকের গভীরে দহন, সব দেখে তিনি আকস্মিক এক সংক্ষিপ্ত হাসি দিলেন। ফিনিশড? আদের মুখে বলা এই একটা শব্দেই যেন দুই ভাই তৃপ্তি পেলেন। আজ তাদের বাবার খুনের প্রতিশোধের আগুন তাদেরও শিরা শিরে বহমান। এমন সময় নাদিম ছুটে এসে সম্মান সূচক ভঙ্গিতে জানায়, উপহার রেডি ভাই। আদের মুখাবে তৎক্ষণাৎ পরিবর্তন হলো। এক ভয়ানক শীতলতা নেমে এলো মুখে, যা আরো ভয়ঙ্কর, আরো প্রাণঘাতী। আমজাদ মীর এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আহাদের দিকে, অতঃপর কণ্ঠে প্রচলিত ক্ষোভ আর প্রতিশোধের দহন নিয়ে বললেন, এখনো দাঁড়িয়ে কি ভাবছো? ওই শয়তান তালেকদের ব্যবস্থা না করা পর্যন্ত আমার রক্ত ঠান্ডা হবে না। আমিও যাবো তোমাদের সাথে। আহাদের দৃষ্টি ঘুরে গেল বাবার দিকে। শীতল গুরুগম্ভীর স্বরে বলল, তোমার শরীর ঠিক নাই, যেতে হবে না। আমি আর চাচ্চু সামলে নেব। ওখানে গিয়ে তোমার কোনো কাজ নাই। আশফাক মীরও দ্রুত যুক্ত হলো, হ্যাঁ ভাইজান, আর ঠিকই বলছে, তোমার যাওয়ার প্রয়োজন নাই, তুমি বরং বাসায় থাকো। তাদের কথা শেষ হতেই আমজাদ মীরের মুখে লালচে ক্রোধের দাগ গাঢ় হয়ে উঠল। তিনি যেন অপমানিত বোধ করলেন। নিজের ছেলে আর ভাই তাকে দুর্বল ঘোষণা করছে। গলার স্বর মুহূর্তেই রুক্ষ বজ্রধ্বনির মতো হয়ে উঠল। আমরা কি তোরা বুড়ো ভাবছিস? আমি এখনো এক হাতে 100 জনকে মাটিতে গুঁজে দিতে পারি। সব কিছুতেই তোদের ঠুনকো কথাবার্তা আমার সহ্য হয় না। আমি কোনো কাপুরুষ নই যে ঘরে বইয়ের আঁচলের তলে বসে থাকবো। আহাদ গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল বাবার দিকে। তার বাবার ফসা মুখটা রক্তিম বর্ণ ধারণ করেছে। সে জানে তার বাবা যা বলছেন তা সত্যি। আমজাদ মীর এখনো এক খণ্ড আগ্নেয়গিরির বিস্ফোরিত হতে মাত্র কয়েক মুহূর্ত লাগে। আহাদ আর কিচ্ছু বলল না। নিজের শার্টের হাতে গোটাতে গোটাতে গট গট করে বেরিয়ে গেল সেখান থেকে। আমজাদ মীরও কম না, সেও রাগে ফুসছে। হঠাৎ পাশের ভারী লোহার চেয়ারটাতে একটা লাথি মেরে বেরিয়ে গেলেন। পেছনে রয়ে যায় আশফাক মীর হতভম্ব, বিমুঠ হয়ে। প্রতিবারের মতো বাবা ছেলের এই রেশারেশির মাঝখানে সে হয়ে থাকে চ্যাপ্টার তক্তার মতন। সে উঁচু পড়ে থাকা চেয়ারটা সোজা করে ডেমো ঘরের মাঝখানে বসে, এমন যেন তার এখন এখানে থাকাটা শ্রেয়। তখন প্রায় সন্ধ্যা গণিয়ে এসেছে। মীর হাউজের ধূসর দেয়ালে এক অদ্ভুত গা ছমছমে ছায়া তৈরি করেছে। গেটের সামনে এসে থামলেন আমজাদ মীর, আর তার পাশে পাথরের মতো শক্ত চেয়ার নিয়ে দাঁড়িয়ে আছে আহাজ রাজা। সদ্য সমাপ্ত নিষ্ঠুর অধ্যায়ের পরও আহাদের চোখে এক বিন্দু ক্লান্তি নেই, বরং প্রতিশোধের শিখাগুলো এখনো আরো উজ্জ্বল। তখনই তাদের পিছু পিছু এসে দাঁড়ালেন আশফাক মীর। বাবা ছেলের এই রেশারেশি সামলাতে হলেও তাকে সাথে যেতেই হবে। এমন সময় মীর হাউজের গেট পেরিয়ে ঢুকতে দেখা গেল ঈশানী আর তানভীরকে। কাছাকাছি আসছে তা ঈশানী বিনয়ের সাথে সালাম জানালো আমজাদ মীরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমজাদ মীরের কঠোর মুখ নরম হলো কিছুটা। সালামের উত্তর নিয়ে পাশে দাঁড়িয়ে থাকা মাহির গালে আঙুল ছুঁয়ে একটু আদুরে ভঙ্গিতে করলো। তানভীরের দিকে একবার তাকে ঈশানীকে প্রশ্ন করলো, রিদিমাকে দেখতে এসেছো? ঈশানী মাথা নিচু করে জবাব দিল, জি আঙ্কেল। ভালো করেছো। মেয়েটার শরীর আর মন দুটোই খারাপ। তোমাদের দেখলে ওর মন কিছুটা হালকা হতে পারে। ভিতরেই আছে, যাও ওর কাছে। জি আচ্ছা। ঈশানী শান্ত ভঙ্গিতে মাথা নেড়ে আহাত আর আশফাকের দিকে এক ঝলক তাকিয়ে মায়ের হাত ধরে ভিতরে চলে গেল। ঈশানী ভেতরে চলে যেতে তানভীর এগিয়ে এলো আহাদের দিকে। বরাবরের মতন পরিচিত চঞ্চল হাসি খুশি স্বভাব নিয়ে সেই হঠাৎই কোলাকুলি করতে চাইল, কিন্তু আহাদ যেন সাপ দেখে পিছিয়ে যায় সেইভাবে একদম পিছিয়ে গেল। আর এই অযথা গায়ে পড়া মানুষ পছন্দ না। তানভীরও মুহূর্তে বিষয়টা টের পেল। নিজেকে সামলে নিয়ে হাসি খুশি মুখেই জিজ্ঞেস করল, দোলা ভাই, আপনারা কি কোনো মিশনে যাচ্ছেন নাকি?
আজ চোখ তুলে এমনভাবে তাকালো যেন কথাটাই তার কাছে বোকামি। পাশ থেকে আশফাক গম্ভীর গলায় বলল, দেখতেই যখন পাচ্ছ তাহলে প্রশ্ন করাটা দরকার কি? তানভীরের মুখ উজ্জ্বল হয়ে উঠল উত্তেজনায়। সে কঞ্চ খই ফুটিয়ে বলল, আমিও যাব দোলা ভাই, আপনাদের সঙ্গে মিশনে আমাকেও নিয়ে চলেন। আমার মিশনে যাওয়ার অনেক দিনের ইচ্ছা। আমি কিন্তু অনেক সাহসী, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, এক চপাটে সব কাত হয়ে যাবে। আজ ক্রু হাসলো। ধীরে ধীরে পেছন থেকে কোমরে গুজে পিস্তলটা বের করলো। আহাত দুবার কপাল ঘষে পিস্তলটা হাতে ঘুরাতে ঘুরাতেই লাগলো। তানভীর হা হয়ে তাকিয়ে রইল। জীবনে এই প্রথম সে সত্যিকারের অস্ত্র দেখেছে এত কাছ থেকে। হাত খিচানো ছোটে ঠান্ডা কঞ্চে বলল, এতই যখন শখ তাহলে চলো শালাবাবু, আজ তোমাকে দিয়েই মিশন শুরু করি। তানভীর একটা শুষ্ক ঢোক গিলে নিল। মুখে কৃত্রিম হাসি টেনে কোনো মতেই বলে উঠল, আরে না না, আমি তো মজা করছিলাম, আমি যাই। হ্যাঁ, রিদিকে দেখে আসি। বলে সে এমনভাবে দৌড়ে ভিতরে ঢুকলো যেন পেছনে সাপ দৌড়াচ্ছে। হাত হালকা হেসে ছোট বাঁকালো। তার কণ্ঠে উপহাস, এই কলিজা নিয়ে মিশনে নামতে চাই, ছে কাপুরুষ। মীর হাউসের হল ঘরে একটু চাপা উত্তেজনা ভরা। সোফার শাড়িতে পাশাপাশি বসে আছে ঈশানী আর রিধিতা। তার কোলে আছোয়া হয়ে আছে মাহি। পাশের সোফায় গুটিসুটি মেরে বসে আছে আহিয়া আর আদিবা। দুজনের মুখের উপর উদ্বেগের ছাপ রিধিতার জন্য। হালিমা বেগম এতক্ষণ এখানেই ছিলেন, এখন উঠে রান্নাঘরের দিকেই গেলেন। রিধিতার জ্বর গতকালের চেয়ে অনেকটাই কমেছে। মুখমণ্ডলে আর আগের মতো লালচে ভাবও নেই, কিন্তু সর্দি আর ঠান্ডার রেশ এখনো অনেকটাই আছে। গলা বসে যাওয়াতে কথার ধরনও পাল্টে গেছে অনেকটা। রিধি মায়ের চুলে আঙুল বুলাতে বুলাতে ঈশানীকে জিজ্ঞেস করলো, আব্বু আম্মু চলে গেছে, আসলো না যে? ঈশানী মাথা নেড়ে বলল, হ্যাঁ, বাসা বাড়ি ফাঁকা রেখে আর কতদিন থাকবে বল? তাছাড়া রাস্তার পড়াও আছে, তাই চলে গেছে। কিন্তু আব্বু বলেছে আবার আসবে তোকে দেখতে। রিধি একটু নাক টানলো। অতঃপর পাশে তানভীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিয়ে মুখটা কুঁচকে বলল, তাহলে এই লেজ কাটা বাদরটাকে রেখে গেল কেন? ওরে নেয় নাই কেন? আর এখানে আনলো কেন ওরে? ঈশানী আর চোখে তাকালো তানভীরের দিকে শান্ত কণ্ঠে বলল, ও কিসে জানি একটা কোর্স শুরু করেছে এখানে, 6 মাস লাগবে শেষ হতে, তাই যায় নাই। রিধির বিরক্তিতে কিছুতেই স্তিমিত হলো না। তানভীরের দিকে তাকানো মাত্রই তার সারা শরীর রাগ আর যেন সক্রিয় হয়ে উঠল। কারণ তানভীরের সেই গা ছাড়া ঢিলে ঢালা আচরণই রিধির একদমই সহ্য হয় না। আর তানভীরও সেটা বুঝতে পেরেছে। সে ইচ্ছে করে একটু রিধিকে জ্বালাতে চাইলো। ঠোঁট বাঁকিয়ে বলল, এইভাবে তাকিয়ে আছিস কেন? চোখ দিয়ে গিলে খাবি নাকি? কোথায় তোর শ্বশুর বাড়ি আসলাম, ভাইয়ের জন্য মুরগি টুরগি জবাই দিবি, পোলাও কোরমা রান্না করবি, তা না করে সোফার ওপরে পা তুলে বসে আছিস।